সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নিরাপত্তা বিশ্লেষক, সাবেক সামরিক কর্মকর্তা, রাজনৈতিক বিশ্লেষক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শামসুজ্জামান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাই। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে আলোচনা শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এগুলোর বেশ দু একটির আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। যেমনভাবে আপনার চোখে পড়েছে, নিশ্চয়ই আপনিও যেহেতু একজন সচেতন মানুষ, সচেতন রাজনীতি সচেতন মানুষ এবং নিরাপত্তা নিয়েও আপনি কাজ করেন, গবেষণা করে থাকেন। ইসরায়েল এবং ইরান পরিস্থিতি বেশ ভাবিয়ে তুলছে গোটা বিশ্বকেই। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এক ধরনের কিন্তু সমঝোতার কথা বলা হচ্ছে, দুই পক্ষকেই নিবৃত থাকবার জন্য বলা হচ্ছে, আবার অন্যদিকে উস্কেও দেয়া হচ্ছে কৌশলে। সেটি তৃতীয় বিশ্বের রাষ্ট্র হিসেবে বাংলাদেশেরও নানান ধরনের হুমকিতে পড়ে যাবে, কারণ এখানে বাবেল মানদেব প্রণালী এবং হরমুজ প্রণালী, এই দুইটি প্রণালী বিশ্ব বাণিজ্যের কিন্তু গেটওয়ে, ইউরোপ এবং এশিয়ার মধ্যে কিন্তু সংযোগ স্থাপন করেছে, বাণিজ্যিক সম্পর্ক। এবং এই প্রণালী বন্ধ হয়ে গেলে বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়া এনার্জি ক্রাইসিসে পড়বার এক ধরনের রিস্ক রয়েছে আমাদের। আর আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, যদি দৈবিক কিছু না ঘটে এবং যদি কোনো ষড়যন্ত্র না হয়, তাহলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ নাগাদ নির্বাচন করবার জন্য সব পক্ষই মানসিকভাবে এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন কমিশনও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোও সে ধরনের প্রিপারেশন নিচ্ছেন। তারাও মাঠ পর্যায়ে তাদের প্রার্থীদেরকে তৈরি করছেন, প্রার্থীর তালিকা তৈরি করছেন। আরেকটি বিষয় যেটি অর্থনীতি রিলেটেড, বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন এসেছে, সেটি হচ্ছে খেলাপি ঋণ বাড়ছে বেপরোয়া গতিতে। 4,20,000 কোটি টাকায় গিয়ে ঠেকেছে এই খেলাপি ঋণ। গত এক বছরে বেড়েছে 2,38,000 কোটি টাকা খেলাপি ঋণ। এসব বিষয় নিয়ে আলোচনা করব। যেমন ভাই, আমরা ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে শুরু করতে চাচ্ছি। আমরা কোন কোন ধরনের থ্রেটে আছি এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি জানেন যে আমাদের সীমান্তবর্তী যে প্রতিবেশী রয়েছে সেখানেও নানান ধরনের তারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করছে না, বা প্রতিবেশী সুলভ আচরণ তাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। যদিও বাংলাদেশে এখনো পর্যন্ত পূর্ণ গণতান্ত্রিক কোনো সরকার নেই, একটি অনির্বাচিত সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, যদিও অধিকাংশ রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করে। ধন্যবাদ সাইদ খান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে রাজনৈতিক সচেতন না, আমি ইনফ্যাক্ট রাজনীতিতে পরিপূর্ণভাবে এখন নেমে গিয়েছি। আমি বিএনপির একজন সদস্য এবং আমি আপনার 2018-তে রিটায়ারমেন্টের পর থেকেই বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনার। তো প্রথমে ইরান ইসরায়েল বিষয়টা বলি, কারণ এটা খুবই কারেন্ট একটা বিষয় এবং গত প্রায় 5 দিন হতে চললো এই যুদ্ধটা শুরু হয়ে গেছে আপনার। অনেকে হয়তো ভেবে থাকবেন যে হঠাৎ করে ইসরায়েল কেন ইরানে অ্যাটাক করলো। বিষয়টা কিন্তু হঠাৎ না, এই প্রেক্ষাপটটা 2023 থেকে শুরু হয়েছে। কিন্তু যখন হামাসের যে আমরা ইসরায়েলের ভেতরে যে প্রবেশ করে যে একটা ঝটিকা আক্রমণ দেখলাম, হামাসের যে গ্লাইডার নিয়ে তারা ভেতরে ঢুকলো, এটা অনেকে হয়তো যারা স্পেশালি যারা সামরিক বাহিনীতে চাকরি করছে আমরা বিষয়টা বুঝি, হয়তো আরও অনেকে বুঝেন, যারা এগুলো নিয়ে কাজ করেন তারা সবাই বুঝেন। তো ওটাও কিন্তু একটা ছিল প্ল্যান্ড গেম। এটাও কিন্তু আমার অ্যানালাইসিস বলে এটা ডিপলি জানতো, ইউএসএ বেশি জানতো, হয়তো মোসাদ কিংবা ইসরায়েলের কাছে মেসেজ কম ছিল হামাসের এই অ্যাটাকটা নিয়ে, তারা জানতো। ওটা একটা তারা ঘটিয়ে দিল, যেটা টুইন টাওয়ারের মতো আর কি, একটা ঘটনা ঘটনার উপরে তারপরে কিন্তু আপনার দেখলেন যে ইরাক অ্যাটাক হলো, তারপরে আফগানিস্তানে ইনভেশন হলো এবং আমরা প্রায় 20 ইয়ার ধরে দেখলাম তার এবং বর্তমানে ইরাকের অবস্থাটা আপনি জানেন। ঠিক একই ধরনের একটা ঘটনা ঘটিয়ে কিন্তু তারা পরে কিন্তু এয়ার স্ট্রাইক করলো আপনার এতে গাজাতে,
টার্ন করেছে। এটা প্রায় 60,000-এর মতো অলরেডি মৃত্যুবরণ করে, যার 80%-ই কিন্তু নারী ও শিশু। তো দুঃখজনকভাবে এখন ওখান থেকে দেখেন, এরপরে তারা হিজবুল্লাহ অ্যাটাক করলো, এরপরে তারা আপনার লেবাননের বিভিন্ন জায়গায় বম্বিং করলো, সিরিয়াতে তারা অ্যাটাক করলো, এবং সিরিয়া থেকে কিন্তু আসাদ কিন্তু ভেঙে গেল। কারণ এই আসাদ কিন্তু আবার একটা ইয়ে ছিল, সে কিন্তু ইসরায়েলের সাথে তারা ডিস্টেন্স মেনটেন করতো, এবং তার এয়ার স্পেস কিন্তু ব্যবহার করতে দিত না ইসরায়েলকে। সেখানে দেখেন ইউএস এবং ইসরায়েল মিলে ওদেরকে অ্যাটাক করলো, অনেক তাদেরকে নিউট্রালাইজ করার চেষ্টা করলো। এই সব কিছুর পরেই কিন্তু প্রায় অলমোস্ট 1.5 বছর 2 বছর পরেই কিন্তু আপনি দেখেন এই ইরান অ্যাটাকটা তারা করলো। কারণ যারা আগে তাদের উইপন গুলো দুর্বল করে না, যারা ইসরায়েল যারা ইরানের সহযোগী, এদেরকে আগে তারা দুর্বল করলো, হামাসকে করলো, হিজবুল্লাহকে করলো, সিরিয়ার আসাদকে ওখান থেকে বিদায় করলো, তারপরে আপনার নিজেদের সরকার একটা আনলো, লেবাননে বিভিন্ন জায়গায় অ্যাটাক করলো তারা, তারপরে আপনার ইয়েমেনে অ্যাটাক করলো, সব জায়গায় নিউট্রালাইজ করে তারপরে তারা ইরানে হাত দিল। কারণ ইরান তার থেকে তো অনেক দূরে, প্রায় 1600 কিলোমিটার আপনি এরিয়াল ডিস্টেন্সই হয় এক দেশ থেকে, মাঝখানে তো অনেকগুলো দেশ আপনি জানেন, তাদের কিন্তু জর্ডান, সিরিয়া এবং ইরাক এগুলো পার হয়ে যেতে হয়। তো সিরিয়া এবং ইরাকের এয়ার স্পেস এখন তাদের জন্য ফ্রি হয়ে গেছে, ওটা তারা ব্যবহার করতেছে। মাঝখানে আবার জর্ডান তো এক প্রকার, জর্ডান তো এই যে একটা কান্ট্রি, আপনি এটাকে ওরা বিবেচনাই নেয় না। তো আবার এখানে দেখেন, এখানে আমেরিকান বেসগুলো চিন্তা করেন, আমেরিকার প্রায় 8টা বেজ আছে কিন্তু এই মিডল ইস্ট কান্ট্রির ভিতরে। সৌদি আরবে আছে তাদের, কুয়েতে আছে, কাতারে আছে, জর্ডানে আছে তাদের, মিশরে আছে তাদের বেজ আছে, বাহরাইনে তাদের বেজ আছে। আবার এদিকে যে ইউকে, যে পার্টনার টু দেম, ইউকেরও ঠিক একই অবস্থা। কারণ এই জিউসদেরকে তো ইউকে বসাইছিল সে 1948-এ, তারাই হেল্প করেছিল। এই ইউকের কিন্তু আপনার আরব আমিরাতে আছে, বাহরাইনে আছে, এদেরও বেজ রয়ে গেছে ওখানে, তারা ওখান থেকে সাপোর্ট দিচ্ছে। ফ্রান্সেরও আছে আপনার ইউনাইটেড আরব আমিরাতে, তাদের এয়ার বেজে তারা তাদের নিজস্ব এয়ারফোর্স আছে ওখানে। এরা কিন্তু আসলে সাইলেন্টলি, সিক্রেটলি কিন্তু অল আর পার্টিসিপেটিং। আমরা দেখতেছি শুধু ইসরায়েল এয়ার অ্যাটাক করে, ইসরায়েল 200 এয়ারক্রাফট নিয়ে অ্যাটাক করলো, তার নিজস্ব এয়ারক্রাফট 350। আপনি একটা নাকি তার এয়ারক্রাফট যেগুলো কি ইউজ করা যায়, এটা একটা অ্যাট্রিশন রেট থাকে। আপনি দেখুন 100টা এয়ারক্রাফট যদি আজকে যে এয়ার অ্যাটাক করে থাকে, পরের দিন আপনি এগুলো 50% গ্রাউন্ডেড হবে, এগুলোকে মেনটেন্যান্স করতে হবে, তারপরের দিন তারা যেতে হবে। তাহলে কন্টিনিউয়াসলি কোথা থেকে এত এয়ারক্রাফট আসতেছে, এবং তারা ইউজ করতেছে ইউএস মডেল এয়ারক্রাফটগুলো, F-35, এখানে হয়তো F-15, F-16 সব ধরনের এয়ারক্রাফটই তারা ব্যবহার করতেছে। তো তাদের দেখা যাচ্ছে এয়ার সুপ্রিমেসিটা তারা নিয়ে এখন ইরানের উপরে অ্যাটাকগুলো করতে হবে। একটা বিষয়, এই যুদ্ধটা কিন্তু এভাবে শেষ হবে না। এখানে টেকনোলজিক্যাল ব্যাটেল হচ্ছে, ড্রোন আর আপনার এয়ারক্রাফট গুলো ইউজ হচ্ছে, আর মিসাইল টেকনোলজিটা ইউজ হচ্ছে, আইদার কান্ট্রি করতে চাচ্ছে। এখানে ইরান কিন্তু তাদের ইন্ডিজিনিয়াস প্রোডাক্ট, নিজেদের তৈরি মিসাইল, এবং ইরানের কাছে কিন্তু আপনার ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইলও আছে। ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইলগুলো কিন্তু 4টা ভাগে ভাগ করা হয়। সারফেস টু সারফেস মিসাইল যেগুলো আছে বলা হয় শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেগুলো 800 কিলোমিটার রেঞ্জ, 800 থেকে 2500 কিলোমিটার রেঞ্জ, এদেরকে বলা হয় মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। 2500 থেকে 5500 কিলোমিটার রেঞ্জ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলা হয়। আর 5500 উপরে গেলে এটাকে বলা হয় ICBM, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা পৃথিবীর মাত্র 3টা দেশের আছে। আপনার চায়না আছে, USA এবং রাশিয়া, 3টা কান্ট্রি এগুলো মেইনলি পজেস করে। উত্তর কোরিয়া ইজ ট্রাইং টু অ্যাচিভ ইট, ওরা চেষ্টা করতেছে ওই জায়গায় যেতে। এখন ইরান কিন্তু তাদের যে লং রেঞ্জ মিসাইল যেগুলো আছে 2500 উপরে, এই যে কাসিম যেটাকে ইন্ট্রোডিউস করলো তারা, এগুলো কিন্তু তারা কিন্তু ব্যবহার করা শুরু করছে। তাদের 1500 থেকে 2500, 3000 এগুলো কিন্তু আপনার অনেকগুলো আছে। যে আয়রন ডোম যেটা আছে, এই আয়রন ডোম কিন্তু স্বল্প পাল্লার যে মিসাইল এগুলোর এগেইনস্টে যেগুলো ডিটেক্ট করতে পারে, এগুলো ইফেক্টিভ, বেশি এফেক্টিভ। কিন্তু লং রেঞ্জ মিসাইলগুলোতে এরা এতটা ইফেক্টিভ না, যে কারণে ইরানের অনেক ক্ষেপণাস্ত্র কিন্তু এখন এসে বিভিন্ন জায়গায় পড়তেছে, এবং হাইফা শহর ব্যাডলি এফেক্টেড, ওদের 3টা এয়ারবেজ ব্যাডলি এফেক্টেড, এবং তেল আবিবের বহু জায়গায় তারা অ্যাটাক করছে, তাদের তেল শোধনাগারও অ্যাটাক করছে। কাজে এই ব্যাটেলটা কিন্তু এত সহজ হতে যাচ্ছে না ইসরায়েলের জন্য, হ্যাঁ, কোনোভাবেই সহজ হবে না। সেক্ষেত্রে ইরান, বলা হচ্ছে যে ইরান কিছুটা দুর্বল হয়েছে, আপনি কি তাই মনে করেন? ইরানের তো এয়ার সুপ্রিমেস, এয়ার পাওয়ারটা তো এত স্ট্রং না, তারা তো আপনার ওইটাকে ব্যবহার করতে পারতেছে না খুব বেশি। কিন্তু ওদের যে এয়ার ডিফেন্স যেটাকে বলে আর কি, আপনার বিমান বিধ্বংসী গোলন্দাজ বাহিনী যেটাকে, ক্যানন বলেন, মিসাইল বলেন, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলেন, এগেইনস্ট দি এয়ার, এগুলো কিন্তু দে আর স্ট্রং। এবং তাদের যে সার্ফেস টু হিসেবে, যেটা আগেও বলেছি আপনাকে, যে যেগুলো অ্যাটাক করতেছে তারা, আপনার যে দূরপাল্লার এগুলো ইরান
মোর দেন ইয়ার দে ক্যান। মোসাদ এত এবং বিভিন্ন দেশে কিন্তু এখনো মোসাদ হচ্ছে ধরা হয় যে আপনার টপ র্যাঙ্কিং যে সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি ওয়ার্ল্ডে আছে, মোসাদ ইজ ওয়ান অফ দেম। আপনি সিআইএ মোসাদ একদম অলমোস্ট এট পার, এবং তারা ইন কোঅর্ডিনেশনও প্রচুর কাজ করে মোসাদ। এবং আমাদের এই সাবকন্টিনেন্টে তো মোসাদের ওয়ান অফ দি হারবারার তো কিন্তু আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, কথা বুঝছেন না। এবং মিডল ইস্টে যেহেতু তাদের মিডল ইস্টে ইসরায়েল একটা রোগো কান্ট্রি, হ্যাঁ, মিডল ইস্টে কারোর সাথেই তার ভালো সম্পর্ক না, কাজে মোসাদ কিন্তু সারা মিডল ইস্ট জুড়েই কিন্তু স্প্রেডেড, এবং সব জায়গায় তারা তাদের অ্যাক্টিভিটি চালায়। এবং খুব দুঃখজনক হলো যে মোসাদের আপনার খোদ ইরানের ভিতরেই কিন্তু মোসাদের প্রচুর এজেন্ট পাওয়া গেছে, যারা অনেক ইরানিয়ানকে তারা কিনে ফেলেছে, যারা এই বর্তমান যে খোমেনি রেজিমের এগেনস্টে যারা কাজ করে। তারপরে আপনি আরেকটা খুব অবাক হবেন দেখে যে প্রায় 13 জন ইন্ডিয়ান ধরা পড়ছে যারা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করতেছিল। আচ্ছা, খোদ ইরানি আপনাদের বেশ কিছু যে ড্রোন অ্যাটাক গুলো হয়েছে, পরে দেখা গেছে যে এর সাথে জড়িত ইন্ডিয়ান এজেন্টরা আছে, এবং মোসাদের যে আপনার অন্যান্য দেশের এবং ইরানিয়ান এজেন্টরা আছে। এই যে এই ইন্ডিয়াকে কিন্তু চাবাহার বন্দর কিন্তু ইরানের যে চাবাহার বন্দর আছে সেটা কিন্তু ভারতীয় কোম্পানি কিন্তু এটা ম্যান করে। আচ্ছা আচ্ছা, ওখানে তারা এই এজেন্টগুলোকে ঢুকিয়েছে, তারা ওই ওয়ার্কার ফর্মে, বিভিন্ন ফর্মে ঢুকে ওখান থেকে তারা আস্তে আস্তে কাজগুলো করেছে আপনার। কারণ বলা হয় যে ইসরায়েলের সেকেন্ড বেস্ট ফ্রেন্ড ইন দি ওয়ার্ল্ড হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, আপনি পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধের সময় দেখেছেন যে ইসরায়েলি ড্রোনগুলো ব্যবহার করলো ইন্ডিয়া, এবং প্রথম ইসরায়েল হচ্ছে ইন্ডিয়াকে সাপোর্ট দিল, আর কিন্তু দেয় নাই, সারা বিশ্বে কোনো দেশই দেয় নাই। আচ্ছা, অনলি আমি তো মনে করি মধ্যপ্রাচ্য সরকারদেরকে নতুন করে ভাবতে হবে হ্যাঁ ইন্ডিয়া ইস্যুতে আসলে কি ইন্ডিয়ানদেরকে কতটুকু স্পেস তারা দিবে। কারণ এটা কিন্তু একটা আই ওপেনার। ইরানের সাথে কিন্তু ইন্ডিয়ার খুব ভালো সম্পর্ক ছিল, তারা হচ্ছে অনেক সস্তায় তেল কিনে ইরান থেকে, এবং অনেক গ্যাস কিনে তারা, এবং এমনকি পাইপলাইনের গ্যাসের চিন্তা ভাবনা তারা করতেছিল। সেই ইরানের বিরুদ্ধে যদি তারা ইসরায়েলকে সাপোর্ট করে, এবং খেয়াল করেন যে এই ইরান ইসরায়েল ওয়ার নিয়ে কিন্তু অলরেডি 2টা রেজলিউশন হয়েছে, সেখানে কিন্তু 2 জায়গায় কিন্তু ইন্ডিয়া ভোট দেয়নি, ভোট দান থেকে বিরত ছিল। এমনকি খোদ ইন্ডিয়াতে প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিয়া গভর্নমেন্টের এগেনস্টে, এবং সে প্রশ্ন করেছে যে বিজেপি সরকারের এগেনস্টে যে ইরানের সাথে আমাদের বন্ধুত্ব খুব প্রতিষ্ঠিত, আজকের না, ওল্ড ফ্রেন্ড ইরান। আমরা ইরানের বিরুদ্ধে কিভাবে দাঁড়ালাম, আমরা ভোট দানে কিভাবে ইয়ে থাকে। আর দ্বিতীয় উনি বলতে চাইছে প্রিয়াঙ্কা গান্ধী যে আমরা তো মানবতা থেকে দূরে সরে যাচ্ছি। তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকারগুলোকে আপনি বলছেন যে ভাবা উচিত ইন্ডিয়ার সাথে নানান বিষয়ে। তো 17 জন ধরা পড়লো, মধ্যপ্রাচ্যের অপর দেশগুলোতেও তো তাহলে তারা এজেন্ট এভাবে প্রডিউস করতে পারে। 100% প্রডিউস করতে পারে না, করে রেখেছে তারা। এবং এরা যদি সতর্ক না হয়, ইন্ডিয়ার এই বিষয়টাকে যদি তারা সিরিয়াসলি না নেয়, ভবিষ্যতে ইসরায়েলের সাথে যে কোনো কনফ্লিক্টে, কারণ ইসরায়েল আনবিলিভেবল একটা কান্ট্রি, তারা একই জিনিস সৌদির সাথে করতে পারে, তারা এমিরেতের সাথে করতে পারে, কুয়েত, বাহরাইন, প্রত্যেকটা কান্ট্রির সাথে করতে পারে। তারা সেক্ষেত্রে ইসরায়েল ইন্ডিয়াকে দিয়েও অনেক কাজ করা নিতে পারে। আমরা বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, এবং আমাদের এখানে এই মুহূর্তে এক ধরনের অস্থিরতা চলছে, সেক্ষেত্রে আমরা কোন কোন ধরনের রিস্কে আছি বলে আপনার মূল্যায়নে, আপনার পর্যবেক্ষণ? শেখ হাসিনা আপনি খেয়াল করেন যে আওয়ামী লীগের নেতারা তখন ইন্ডিয়াতে বসবাস করতেছে, কিন্তু তারা হাসিনা ছিল দেখা করতে আসতেছে, ঈদ করতেছে, তার মেয়ে ওখানে আছেন। তো আমরা কিন্তু তখন থেকে ইন্ডিয়ার যে বিহেভিয়ার প্যাটার্ন আমরা দেখতেছি, গত 10 মাসে কিন্তু চেঞ্জ হয় নাই, একই রকম হয়ে গেছে বাংলাদেশ সম্পর্কে, একই ধরনের কিন্তু বুলি তারা যাচ্ছে। আপনাদের আপনি দেখেন রবীন্দ্র কাছারি বাড়িতে আপনার একটা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ তারা নিয়ে আসে। ওরা কি রবীন্দ্রনাথকে তো আমরা তো অনার করি, তার জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী আমরা করি, ভারতে থেকে পালন করে না এভাবে। তো আপনি এটা নিয়ে কথা বলার কে? প্রতিদিন আপনি মুসলমানদের হত্যা করছেন, আমরা তো আপনাদের সামনে নির্বাচন, এরকম একটি পরিস্থিতিতে ওনারা দেখেন পুশিন, দেখেন প্রায় 1,500 পুশিন করলো তারা বিভিন্ন জায়গায়। পুশিন করার থেকে শুনে ওরা যদি আনঅথরাইজড ওয়েতে যদি ইন্ডিয়াতে যেয়ে থাকে, ওরা যদি বাংলাদেশে বৈধ পথে পাঠান, কারণ আপনার নাগরিক ভারতীয় এম্বাসি হতে পারে, আপনার নাগরিক কি যুক্তরাষ্ট্র থেকে কি ইন্ডিয়ানদের ফেরত পাঠায়নি যুক্তরাষ্ট্র প্লেন ভরে? আপনি প্লেন ভরে পাঠায় দেন। যদি প্লেন খরচ দিতে না চান তা আপনি গাড়িতে করে পাঠান, আপনি জাহাজে পাঠান, আমরা নিব। যদি আমাদের লোক যদি হয়, তাদের যদি বৈধ ইয়ে না থাকে, তারা যদি প্রুভ করতে পারেন যে না এরা বাংলাদেশি, কিন্তু আপনি
মানে এগুলো কিন্তু তারা এক ধরনের প্রক্সি ওয়ারের মতো করবে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে ভারতের করতে পারে বলে তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করবে, তাদের সেনাপ্রধানও বলতেছেন, তাদের অনেকে বলতেছেন আমরা যোগাযোগ রাখছি, কিন্তু আমি তো মনে করি যে তারা ওরকম একটা এনভায়রনমেন্ট চাইবে যে নির্বাচনে যাতে পিছিয়ে যায় এবং একটা সময় যাতে আওয়ামী লীগকে তারা আবার প্রাসঙ্গিক করতে পারে নির্বাচনের সাথে। তো এটা তো ডেফিনেটলি তারা চাচ্ছে। সেটা কোন পথে করতে পারে বলে আপনি মনে করেন? এটার জন্য দুটো ব্যবস্থা আছে। একটা হচ্ছে নির্বাচনের পিছনের জন্য আপনি যে কোনো ধরনের একটা দুর্ঘটনা বাংলাদেশে ঘটাতে পারে তারা, কারণ তাদের প্রচুর টেরোরিস্ট যে গ্রুপগুলো আছে, বিশেষ করে নর্থ ইস্টে যেগুলো আছে এখনো তারা অ্যাক্টিভ। আপনাদেরকে মণিপুর, নাগাল্যান্ড বিভিন্ন জায়গায় হচ্ছে, হয়তো একটা গ্রুপকে বাংলাদেশে পুশ করলো তারা, ঢুকলো তারা, এখানে দু একটা ঘটনা ঘটলো ইন্ডিয়া অ্যান্টি ইন্ডিয়ান, ওটাকে নিয়ে তারা একটা ইস্যু বানালো। আপনার ইস্যু বানাতে তো সময় লাগবে না তাদের, তো ইস্যু বানায় দেখা গেলো যে বাংলাদেশের সাথে একটা এনগেজমেন্ট তৈরি করলো ছোটখাটো, আপনার দু একটা এয়ার স্ট্রাইক করলো তারা, আমাদেরকে হয়তো তখন আনসার করতে হবে। তখন এরকম একটা সিচুয়েশন তৈরি হলে তো আপনি ভোট নিয়ে চিন্তা করতে পারেন না। যুদ্ধ পরিস্থিতিতে আসলে নির্বাচন হয় না তখন কিন্তু আপনার মানুষের সিকিউরিটি, দেশকে ইউনাইটেড এবং অন্তর্বর্তীকালীন সরকারও এক ধরনের অস্বস্তিতে পড়বে, এটাকে ফেস করতে হবে সরকারকে। হ্যাঁ, আপনি যে কোনো আপনার মিলিটারি অ্যাগ্রেশন আপনার নেভার যদি করে বসে, আপনাকে মিলিটারিলি আনসার করতে হবে। তখন তো আপনি তো আভ্যন্তরীণ অন্যান্য, আপনার কি মনে হয় শামসুজ্জামান ভাই তাদের অ্যাটিটিউড দেখে যে এরকম কোন পথ ভুলটা তারা করবে না? কারণ ভারত বাংলাদেশে কোনো মিলিটারি অ্যাগ্রেশন বাংলাদেশে আশা করি করবে না, কারণ আমাদের সাইজেবল একটা মিলিটারি আছে। আমাদের কিন্তু 71 সাল 72 সালের মিলিটারি না এখন। আমাদের আপনার সেনাবাহিনী 170,000 সেনাবাহিনী আছে, 10টি ডিভিশন আছে আমাদের। আমরা মোটামুটি অর্গানাইজড এবং প্রফেশনাল আমাদের আর্মি। আমাদের নেভি এয়ারফোর্সও সাইজেবল ছোট হলেও আছে। আমাদের 200,000 পুলিশ বাহিনী, দে আর ট্রেইন। আমাদের আনসার আপনার আছে, আমাদের বিজিবি আছে 65,000। আমাদের আনসার কিন্তু 4 মিলিয়ন, প্রায় 40 লাখ আনসার কিন্তু ট্রেইনড আনসার আছে, তারা কিন্তু স্মল আর্মস ম্যান করতে পারে। তো এরকম একটা দেশে যেখানে মানুষ তাদের নিজের কান্ট্রির অ্যাফেয়ারে অনেক স্ট্রং, আপনি দেখেছেন যে আমরা ফ্যাসিস্টের এগেইনস্টে কিভাবে মানুষ ইউনাইটেড 24 সালে এবং পরিষ্কার ভাষায় তারা বলেছে যে ইন্ডিয়ার স্ট্যান্ডটা কি, এবং ইন্ডিয়াকে যে মানুষ রিজেক্ট করেছে এটা মনে হয় ইন্ডিয়ার না মাথায় রাখবে। তারা যে কোনো ধরনের এই ধরনের আমি বলবো মিস অ্যাডভেঞ্চার যারা পাকিস্তানের সাথে তারা করে কিন্তু অলরেডি তারা ধরা খেয়েছে। এবং আরেকটি জিনিস, এটি আসলে মিথ বা দৈবিক হলেও এটি মানুষ বলা বলি করছে যে ভারতে শেখ হাসিনা যাবার পর সে জায়গায় নানান ধরনের ডিজাস্টারের মুখে পড়ছে। হ্যাঁ, ধ্বংসের রানী বলা হচ্ছে, অনেকে বলবার চেষ্টা করছেন। আপনি কিভাবে দেখেন? যদিও এর সাথে বাস্তবতার কোনোই সম্পর্ক নাও থাকতে পারে। মিথি আপনার এগুলো আমাদের প্রাচীন কাল থেকে এগুলো চালু আছে, এবং আমাদের চেয়ে বেশি বিশ্বাস করে ইন্ডিয়ানরা ও ভৌতিক বিষয়ে, ওরা কিন্তু আরো বেশি বিশ্বাস করে। কারণ ইন্ডিয়ার যে আপনার যে কালচারের ভিতরে বিষয়গুলো অনেক, এগুলো তারা বিশ্বাস করে। এই দেখেন গত 10 মাসের মধ্যে ইন্ডিয়াকে কিন্তু অনেকগুলো ডিজাস্টারের মুখে পড়তে হয়েছে। হচ্ছে কি, আপনি যদি এরকম বলেন যে কিছু ডিজাস্টার অটোমেটিক্যালি ঘটতেছে, আর কিছু আছে তারা আমি বলবো যে রং ডিসিশন নিচ্ছে, বিজেপি গভর্নমেন্ট রং ডিসিশন নিচ্ছে বারবার। তারা ইন্ডিয়ার যে একটা আপনার যে কসমোপলিটনের যে একটা এনভায়রনমেন্ট ছিল, ইন্ডিয়ার যে একটা আপনার আমি বলবো যে একটা ভেরি ভেরি অ্যাকোমোডেটিভ যে একটা ডেমোক্রেটিক একটা অ্যাটিটিউড ছিল, বহুজাতিক একটা রাষ্ট্র যে জাতি যে ছিল, সেখান থেকে কিন্তু ইন্ডিয়া অনেক দূরে সরে গেছে গত 10-12 বছর। হিন্দুত্ববাদী রাষ্ট্র, হিন্দুত্ববাদ যেটা আপনি দেখেন, হিন্দুত্ববাদ, বন্দে মাতারাম যে স্লোগানটা, এটা কিন্তু ইন্ডিয়ার সকল রিলিজন কিন্তু দিত। সেই আপনার মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন কিন্তু এটা, তখন আমরা ভারতবর্ষের পার্ট ছিলাম। তো সেই ইন্ডিয়া যেখানে ব্রিটিশদেরকে বিদায় করছে রক্তপাত ছাড়াই, তাই না, সেই ভারতবর্ষ এখন ছোটখাটো ইস্যুতে তার ছোটখাটো নেবারের সাথে তারা ঝগড়াঝাড়িতে লিপ্ত হচ্ছে, বুলিং করতেছে, অ্যাগ্রেসিভ কথা বলতে, রঘু একটা অ্যাটিটিউড দেখাচ্ছে। এটা মানে ইন্ডিয়ার স্ট্যাটাস, ইন্ডিয়ার যে চিন্তা যে ভবিষ্যতে একটা সুপার পাওয়ারের দিকে যাব, এটা তো একসাথে চলে। সুপার পাওয়ার হতে হলে তো তার প্রতিবেশীদেরকে তার কাছে লাগবে। সুপার পাওয়ার হতে হলে তার ওইখানে অ্যাটিটিউড লাগবে। সুপার পাওয়ার হলে তার পভার্টি লেভেল থেকে বেরিয়ে আসতে হবে, এবং সুপার রিলেশনও তৈরি করতে হবে। তার দেশের মানুষ 20% পভার্টি লেভেলের নিচে, তার দেশের মানুষ এখনো স্যানিটেশন ফুল দিতে পারে না। যেখানে তারা একটা ছোট্ট পাকিস্তানের ওয়ারে তার প্রতিবেশী তার চাইতে ইকোনমিক্যালি অনেক দুর্বল পাকিস্তান, এই প্রতিবেশীর সাথে সে স্ট্যান্ড করতে পারলো না।
তার বন্ধ করতে হলো। সেখান থেকে আমি খুব অবাক হই যে ভারতের এই ধরনের অ্যাটিটিউড দেখে। আর শেখ হাসিনার ওখানে গমন, তাকে আশ্রয় দেওয়া, তাকে নিরাপদে রাখা, তাদের নেতাদেরকে নিরাপদে রাখা, আমি আপনার মতো বিশ্বাস করতে চাই যে আল্লাহ সৃষ্টিকর্তা, উনি সবারই সৃষ্টিকর্তা, উনি প্রতিটা অনেক বিচার দৃশ্যমান করে ফেলেন, অনেক বিচার উনি দৃশ্যমান করে, এবং উনি মানুষকে লেসন দেবার জন্য। মানুষের কোরআনে বলেছেন, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিস বলছে, আল্লাহ দুনিয়াতেও বিচার করেন, আখিরাত তো তোমাদেরকে হিসাব দিতে হবে, তুমি যদি বিশ্বাসী হয়ে থাকো। তো আমি বিশ্বাস করি দুনিয়ার বিচার তো কিছু হবেই। এবং শেখ হাসিনাকে এই যে অন্যায়কে সমর্থন দেবার জন্য তাদের এত প্রাকৃতিক দুর্যোগের সমর্থন না, আপনার আশ্রয় প্রশ্রয়। কোরআনের একটা ইয়ে আছে যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহরই আনুগত্য করো, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, তোমরা সীমা লঙ্ঘনকারী আদেশের আনুগত্য করো না। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা লঙ্ঘন করেছিল, আল্লাহর আনুগত্য যারা করেছিল তারাও কিন্তু এখন সাফার করছে। এবং এই ভারতে কিন্তু ঠিক একই দিকে যাচ্ছে, তারা আল্লাহ সৃষ্টিকর্তাকে ভয় করে না, সৃষ্টিকর্তাকে পালনও করে না, এবং তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে। তো এগুলো তো কিছু তো হবে, এই জন্যই নানান ধরনের হুমকিতে পড়ছে তারা। জামান ভাই, আরেকটি বিষয়, সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনি বলছেন যে আপনি নিজেও একটি রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে জড়িত এবং সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, এবং আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই শুরু করেছেন। শীর্ষ পর্যায়ে এখন নানানভাবে তারা প্রার্থীদের ক্লাসিফাইড করবার চেষ্টা করছেন, নানান ধরনের যোগ্যতা খোঁজার চেষ্টা করছেন। 3টি যোগ্যতার কথা মোটা দাগে উঠে এসেছে: ত্যাগী, জনপ্রিয় এবং যোগ্য, যারা দলের সাথে নীতির সাথে আপোষ করেনি। এই জায়গায় আসলে ত্যাগ এবং যোগ্যতা, এই দুইটি শব্দ নিয়ে আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। ত্যাগী শব্দটা আমরা ধরে নিই যারা তৃণমূল রাজনীতি করে আসছেন এবং ডিপলি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শকে বিশ্বাস করেন, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করেন, এবং আমাদের বর্তমান চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে দিক নির্দেশগুলি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আসলে এই তাদেরকে আমি ধরে নিই যে তারা দৃঢ় বিশ্বাসী এবং ত্যাগী। কেন ত্যাগী? কারণ এই তার যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলোর যে রাজনীতিটা, এই রাজনীতি কিন্তু বাংলাদেশে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ্য করতে পারে নাই। কারণ এই রাজনীতি কি? এই রাজনীতি দেশাত্মবোধ, এই রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ তো আপনার আমাদের ফ্যাসিস্টদের জাতীয়তাবাদ, তাদের ছিল বাঙালি জাতীয়তাবাদ। হ্যাঁ, আমাদের নেবার তো বাংলাদেশ জাতীয়তাবাদকে পছন্দ করে না, তারা বলে তোমরা বাঙালি ভাবো নিজেদেরকে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যারা গত 15-16 বছর এই ফ্যাসিস্টদের এগেইনস্টে যে বুক চিতিয়ে দাঁড়িয়ে যে আন্দোলন করেছে, এবং যে কোনো জায়গায়, এটা এমন না যে শুধু রাজনীতিবিদরাই না, কিন্তু আপনি দেখেন রাজনীতি আপনার একটা আছে যে সরাসরি সম্পৃক্ত হয়ে আপনি রাজনীতি করে, প্রত্যক্ষ পরোক্ষভাবে। তো এখানে কিন্তু তারা এবং যারা আপনার বুদ্ধিজীবী ছিল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ দলের যে বুদ্ধিজীবী, তারাও দেখেন সিভিয়ারলি সাফার করেছেন, তারাও জেল জরিমানা, তারা দেশ থেকে বাধ্য হয়েছেন, ফিরে এসেছেন, তাদের বিভিন্ন ভাবে প্রপার্টি ধ্বংস করা হয়েছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য থেকে চাকরি, অনেকের পরিবার ধ্বংস করে দেওয়া হয়েছে। এরাও ত্যাগী। হ্যাঁ, তো তৃণমূল রাজনীতি যারা করে সামনে ফেস করেছে, প্রায় আমাদের তো 1000-এর ঊর্ধ্বে আমাদের নেতা কর্মীরা কিন্তু জীবন উৎসর্গ করেছে, অনেকে গুম হয়ে গেছে, এখন খুঁজে পাওয়া যায়নি। তারপরে আপনি ওরা ত্যাগী, যেগুলো বলো এরা ত্যাগী। আমাদের সামরিক বাহিনীতে দেখেন আমাদের অসংখ্য অফিসারকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে, আমাদের প্রমোশন বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন উসিলাতে। আবার সামরিক আদালতে নানান ধরনের আমাদের পেনাল্টি করা হয়েছে, দেওয়া হয়েছে, আমাদের পিএনজি পারসন নন গেটার ডিক্লেয়ার করা হয়েছে, আমাদেরকে অনেকের পেনশন দেওয়া হয়নি, পেনশন আটকে দেওয়া হয়েছে আপনার। তো এবং ইনফ্যাক্ট আমি আরো একটু জানি যে অনেকে এখনো ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে পারেন না, ওটা আপনার মোটামুটি কিছুটা শিথিল হয়েছে। জুলাই আগস্টের পরে এটা ম্যাক্সিমাম তুলে ফেলা হয়েছে, 1-2 মনে হয় আছে, এটা উঠে যাবে। না, এটাও তো এক ধরনের বঞ্চনা, কারণ সেটা সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত ছিল, এমন কিছু সিএমএস, এটাও তো ত্যাগ। তো আপনি আবার দেখেন যে
গভর্নমেন্ট অফিসিয়াল আছে অসংখ্য, কিন্তু হ্যাঁ যারা জাতীয়তাবাদ বিশ্বাস করতো, রাজনীতি করতো না, বিশ্বাস করতো, যারা ন্যায়ের সাথে থেকে অথবা ফ্যাসিজমকে সমর্থন করতো না, সমর্থন করতো না, এরা আছে। আমাদের পেশাজীবীরা আছেন, হ্যাঁ ডক্টররা আছেন, আমাদের অসংখ্য সাংবাদিক তো মেরে ফেলেছে সাংবাদিকদের, অসংখ্য সাংবাদিকরা আছেন, আমাদের কৃষিবিদ আছেন, আমাদের ইঞ্জিনিয়াররা আছেন, ডক্টররা আছেন, আপনার বিভিন্ন শিক্ষকরা আছেন। আপনার কারা নাই? হ্যাঁ, আপনি যদি আসলে ত্যাগের হিসাব করতে যান, এক একজনের ত্যাগ এক এক রকম হবে। কেউ হয়তো স্ট্রিটে হচ্ছে আন্দোলন ছিল, কেউ হয়তো খাতা কলমে আন্দোলন ছিল, কেউ হয়তো আপনার ফ্যাসিস্টকে নন কোঅপারেট করে চেষ্টা করছে। মানে মূলত তো আন্দোলন তো নানান প্যাটার্ন। আমি 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 আপনার এই ত্যাগী শব্দটাকে আমি ধরে নিব যে যারা জাতীয়তাবাদ বিশ্বাস করে এবং দেশকে ভালোবাসে, দেশের জন্য যারা স্ট্যান্ড করেছে, ফ্যাসিস্ট গেছে, প্রত্যেককে ত্যাগী হিসেবে দাও। তার যোগ্যতার মাপকাঠি কি হবে? যোগ্যতার মাপকাঠি কি? যোগ্যতা যেটা হচ্ছে কি, দেখেন যোগ্যতার ব্যাপারে কিন্তু আপনি কিছুদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা আমি স্পিচ দেখেছি, উনি বলছেন যে এই যোগ্যতা হবে আপনার হচ্ছে সৎ, এডুকেটেড। উনি বলছে কিন্তু সৎ, শিক্ষিত এবং এই উদার মনে, এই ধরনের লোকগুলোকে তারা যোগ্যতা হিসেবে দেখবে। কারণ আপনার সততা এমন একটা জিনিস, আপনার বলা হয় যে অনেস্টি ইটসেলফ ইজ এ স্ট্রেংথ। সততা একটা কিন্তু বিরাট শক্তি একটা মানুষের জন্য আপনার। তো এবং বেগম খালেদা জিয়া তার উদাহরণ, জিয়া যার উদাহরণ, আমাদের তারেক রহমানও তার উদাহরণ। জিয়াউর রহমান তো হিসেবের ঊর্ধ্বে, আমাদের চোখের সামনে বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, তারেক রহমান আপোষ করেননি, এখনো পর্যন্ত দেশের মাটিতে পা রাখতে পারেননি। তারেক রহমানের এগেইনস্টে কত রকমের কিচ্ছা কাহিনী বানানো হয়েছে, একটা প্রুফ করতে পেরেছে তার গত 16 বছরে, একটা প্রুফ করতে পারে। ইনফ্যাক্ট তার যে সহধর্মিনী ওনার ডাক্তার জুবাইদা রহমান, চাকরি চলে গেল, দেশে আসতে পারলো না, পাসপোর্ট বাতিল হয়ে গেল। শিশু কন্যা জাইমা রহমান যে শিশু অবস্থায় শৈশবে দেশের মাটি থেকে চলে যেতে বাধ্য হয়েছে, সেই শিশু জাইমা রহমান আজ একেবারে পূর্ণ বয়সী একজন ব্যারিস্টার, তিনিও তো দেশে ফিরতে পারলেন না। তো এটাও তো এক ধরনের ত্যাগ, এটাও তো এক ধরনের সততা। না, সততা আপনার যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে যোগ্যতা বোঝাতে চেয়েছেন যে যারা সৎ, ন্যায়পরায়ণ, শিক্ষিত, মার্জিত, হ্যাঁ সমাজের কাছে গ্রহণযোগ্য, এদেরকে উনি বোঝাতে চেয়েছেন তারাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদের ভবিষ্যৎ কাণ্ডারি হওয়ার জন্য যোগ্য। এবং এই ধরনের ক্যারেক্টারগুলোকে প্রায়োরিটি দিবেন, এটা শোনা যাচ্ছে সামনে নির্বাচনে যখন আপনার ক্যান্ডিডেট সিলেকশন। আর জনপ্রিয়তা হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটা মাপার তো সুযোগ নেই, পুরো মাপকাঠি নাই। এটার মাপকাঠি আপনার একটা হতে হবে আপনার এলাকাতে, একটা হচ্ছে স্কাই হাইট, কেউ স্কাই হবে, মিডল হবে, কেউ একটু লো হবে। কিন্তু আবার এটা মনে করেন আমার মাপকাঠিতে জনপ্রিয়, আপনি তুমুল জনপ্রিয়, আবার আরেকজনের পার্সপেক্টিভ দিয়ে ভাবলে যে না অজনপ্রিয়। জনপ্রিয়তা তো মাপকাঠি হয় না। এই ডিবেটটা থাকবে জনপ্রিয়তা বিষয় বলতে, যেটা যারা এই তিনটা সাবজেক্ট বলা হচ্ছে যে এই তিনটা সাবজেক্ট বিএনপি প্রায়োরিটি দিবে, অবশ্যই জনপ্রিয়তা দেখতে হবে। আমি এমন একজন ব্যক্তিকে দেখলাম যে সৎ, হ্যাঁ ন্যায়পরায়ণ, উদার, হ্যাঁ আবার ত্যাগ স্বীকার করছে, কিন্তু তার কিছু কিছু হ্যাবিটের কারণে, তার কিছু কিছু অ্যাক্টিভিটি, অতীত অ্যাক্টিভিটির কারণে মানুষ তাকে অ্যাকসেপ্ট করতেছে না। অথবা 5 তারিখের পরেরও তো কিছু অ্যাক্টিভিটিস যোগ হয়েছে, আসতে চাচ্ছিলাম, আপনি আগে আনলেন। তো এটা একটা গেল, তো কিছু কিছু অ্যাক্টিভিটির কারণে। আর 5ই আগস্টের পরে আমার জানা মতে আমাদের যে 300 কনস্টিটিউশনে বহু জায়গা আছে যে সমস্ত নেতারা অনেক ত্যাগ স্বীকার করছেন, তারা অনেকে অনেক যোগ্য ছিলেন, ত্যাগেও স্বীকার করছেন, কিন্তু জনপ্রিয়তাতে এসে তাদের জনপ্রিয়তা অনেকে ভাটা লেগেছে। কারণ 5ই আগস্টের পরে তারা এমন কিছু কিছু অ্যাক্টিভিটি অনেক জায়গায় করে ফেলেছেন, হয়তো না বুঝেই করেছেন, না বুঝে করেছেন বা বুঝেও করেছেন, কেউ বুঝেও করেছেন, হয়তো তাদের নিজস্ব চিন্তা ভাবনা থেকে করেছেন তারা। এগুলো হয়তো আপনি অনেকে জনপ্রিয় ভাটা। তো জনপ্রিয়তা অবশ্যই থাকবে। একটা এলাকার আপনি একজন এমপি হবে, সেই এলাকার মানুষজন আপনাকে যদি পছন্দ না করে, আপনার কাজকর্ম, আপনার চলাফেরা, আপনার যে পারিবারিক ঐতিহ্য, আপনার আত্মীয় স্বজন, আপনার নেতা কর্মী, তাদেরকে নিয়ে আপনার ভাবনাগুলো সবগুলো তো যখন এক জায়গায় করবে তখন কিন্তু জনপ্রিয়তার মাপকাঠিটা আসবে। আর একটা আমাদের ভুলে গেলে চলবে না, কিন্তু আপনার কিন্তু বিএনপি করা ভোটার কয়জন পাবেন আপনি? যদি 1 লক্ষ ভোটার থাকে, আপনি কিন্তু যারা শত প্রতিকূলতার ভিতরে কিন্তু আপনার ওই প্রতীকেই ভোট দিবে, এই ভোটারের সংখ্যা তো খুব বেশি না, 30% ম্যাক্সিমাম। না 30% তো টোটাল ভোট আপনি পেতেন না, মনে করেন ম্যাক্সিমাম। তো আপনি যে ভোটটা পেতেন, না আমি বলছি যেমন ভাই যে ভোটটা পেতেন সেই ভোটটাকে 100% ধরে, এর মধ্যে একেবারে
পিওর র ধানের শীষের ভোটার হচ্ছে 30%, 70% তো হচ্ছে সুইং ভোট এবং ওই ভোট পপুলার ভোট, যেটাকে ভোট বলে। এক্স্যাক্টলি, ওই ভোটটা কিন্তু নির্ভর করবে কিন্তু ম্যানার্সের উপরে, আপনার ম্যানার্সের উপরে। আপনি এই 5ই আগস্টের পরে কি বিহেভ করতেছেন, অতীতে কি বিহেভ করতেছেন, আপনি আগে 2-3 বার এমপি ছিলেন, তখন আপনার আচরণ কেমন ছিল, মানুষ কিন্তু ভুলে যায় না। আমরা অনেকে ভাবি যে বাংলাদেশি আমরা মনে স্মৃতিভ্রম জাতি। সবাই স্মৃতিভ্রম জাতি না। আমাদের যে ইয়াং জেনারেশন, এরা কিন্তু প্রতিটা হিসাব কিন্তু দেখে নেয়। এবং শেখ হাসিনার কিন্তু 18 বছরের হিসেব তারা চুকিয়েছে। আর এখন হচ্ছে কি, আপনার এই গুগলের যুগে আপনি সাইদ খান সম্পর্কে জানতে চান, সাইদ খানের রিলেটেড 2 সেকেন্ডের ভিতরে চলে আসবে। সাইদ খান সম্পর্কে তার একটা পারসেপশন কিন্তু দাঁড়িয়ে যাবে। যেমন ভাই, এই বিষয়ে আমার শেষ জিজ্ঞাসা যেটি, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন যে ভোটারদেরকে কিনে ফেলা যায়। তো সেই ধরনের মানসিকতা দিয়ে কিছু না রাজনৈতিক নেতারা 5 তারিখের পরে প্রচুর অর্থবিত্তের পেছনে ছুটেছিলেন কিনা, এবং সেটি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা? আমি ডক্টর ইউনূস স্যার অনেক প্রজ্ঞা, যদিও ওনার এই বক্তব্যটি আসলে সমর্থন করা যায় না, একটা ফিগার, এবং আমাদের এই বর্তমান সবচেয়ে কঠিন সময়ে এসে উনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। স্যারের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা আছে, এখনো আছে, অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। তো স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলে যে আসলে উনি ওনার অভিজ্ঞতা থেকে এটা বলেছেন। কারণ আমরা গত 54 বছরে বাংলাদেশে যে রাজনীতি মানুষ দেখেছে, সেখানে প্রত্যেক ভোটের সময় দেখা যায় কি ভোটের আগে ভোটের সময় প্রচুর ব্ল্যাকমেইল কিন্তু স্প্রেড করে। ইনফ্যাক্ট আপনিও ল এনফোর্সমেন্ট এজেন্সির হাই অফিসিয়াল ছিলেন, আপনি অনেক ধরেছেনও, দেখেছি আমরা। তো আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। তবে বর্তমান যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে জুলাই আগস্টের পরে, এবং সামনে যে নির্বাচন আমরা করতে যাচ্ছি, আমার মনে হয় টাকা দিয়ে ভোট কেনাটা খুব বেশি ইফেক্টিভ হবে না আমার মনে হচ্ছে। কারণ আমরা যদি সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারি ভোটের জন্য, স্পেশালি আমি আমার দলকে নিয়ে বলবো, আমাদের নেতা, আমাদের যারা স্ট্যান্ডিং কমিটির, ওনারা তো সিলেকশনটা করবেন। আমার বিশ্বাস ওনারা এই বিষয়টাকে মাথায় রাখবেন যে ওই টাকাওয়ালাদেরকে দিয়ে শুধু নির্বাচন করাতে হবে। মানে টাকাওয়ালারা তো 18 বছর বাংলাদেশকে উচ্ছন্নে নিয়ে গেছে। আপনি দেখেছেন তো শেখ হাসিনার ক্যাবিনেটে বা পার্লামেন্টে 63% ছিল ব্যবসায়ী যারা প্রচুর টাকার মালিক। আপনি ওই পড়েন, আমি গতকালকে পেপারে দেখলাম, আজকে পেপারেও আসছে, আপনি দেখেন 4 লক্ষ কোটি টাকার উপরে যে ঋণ খেলাপি, এটা কি গরিবে নিয়েছে? ঋণ তো আপনি পাবো না, না এ কি গরিব মানুষ নিয়েছে টাকা? ও যে 5,000 টাকা নেয়, ওই টাকা কিন্তু সবার আগে শোধ করানো হয়। ওর ঘর বাড়ি কৃষকের কোমরে তো দড়ি বেঁধে নেওয়া যায়। তো এই 4 লক্ষ কোটি টাকা কারণ নিয়েছে, এই ব্যবসায়ীরাই নিয়েছে, তথাকথিত ব্যবসায়ী রাজনীতিবিদ, এবং এরা কিন্তু ক্ষমতার আশেপাশেই থাকে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন র্যাবের সিও ছিলাম, তো আমি মাঝে মাঝে জেলখানা যেতাম, যে এত আসামি ধরে ধরে পাঠায়, ওরা কেমন থাকে। জেলখানা যাওয়ার পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। আমি পরে অনেক ব্যবস্থা নিয়েছিলাম কিভাবে জেলখানায় এদের যারা থাকে গরিব, এদেরকে হেল্প করা যায়, যাদের কেউ দেখভাল নাই, কেউ দেখা করতে যায় না এদের সাথে। তো ওইখানে একজন মহিলা, বেশ বয়স্ক, মধ্যবয়সী, তো সে খুব মানে রাগত স্বরে সে বলতেছিল যে জেলখানায় তোমরা কি দেখতে আসো, আমাদের দেখতে আসো, এখানে কোনো গরিব মানুষ ছাড়া কেউ নাই, কোনো ধনীরা জেলখানায় থাকে না, ওরা আমাদেরকে পাঠায়, ধনীগুলো জেলখানায় আসলে 2-1 দিন পরে চলে যায়। দেখো আমাদের মতো মানুষ যারা বিচার নিতে পারি না, আইন আদালতের কাছে যেতে পারি না, আমাদের পক্ষে কেউ লোয়ার লোক নাই, এ পড়ে আসি এভাবে। আমি এমন অসংখ্য পেয়েছি, ছোট ছোট বাচ্চারা। এই কথাটার ওজন কিন্তু অনেক 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 ভারী। যে কি দেখতে আসছো তোমরা, আমাদের মতো এদের দেখতে আসছো? একটা ধনী লোক কেউ নাই, সব গরিব মানুষ আমরা থাকি জেলখানায়। তো আপনি যান জেলখানায় 90% তারা। হ্যাঁ, তো আমাদের আসলে এই, তার মানে কি ওনার এই বক্তব্যের মাধ্যমে তো ন্যায় বিচার শব্দটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ন্যায় বিচার শব্দ তো আসলে বিচার তো অনেকভাবে হয়, আমরা বিচারকদের বিচার তো আমরা করতে পারবো না, ওনারা ভালো জানেন। আমি তাদের প্রতি সম্মান রেখে বলতেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থা সবকিছু একটা আমূল পরিবর্তন খুব জরুরি, খুব জরুরি। আজকে 4.5 লক্ষ কোটি টাকা আমাদের মতো ছোট্ট একটা ইকোনমি এটা নিতে পারে ঋণ খেলাপি, প্রতিদিন বাড়তেছে। কারণ আপনি যারা ঋণ খেলাপি, এবং এই খেলাপি ঋণের অধিকাংশ টাকা তো লন্ডারিং হয়ে যায়, না এই ম্যাক্সিমাম টাকা দেশের বাইরে চলে গেছে, এবং যারা ঋণ খেলাপি এরাও অসংখ্য এখন দেশের বাইরে। আপনি দেখেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু উনি অনেক বিশ্বের বহু দেশে ঘুরে বেড়াচ্ছেন টাকাগুলো উদ্ধার করার জন্য। এটা সহজ না তো।
চেষ্টা আছে, আন্তরিকতাও হয়েছে, কিন্তু আবার তো অনেক কিছু ওনারা প্রকাশও করেন না। এই যে বাংলাদেশ ব্যাংকে যে টাকাগুলো যে চলে গেছিল, তাই না, টাকাগুলো একবার চলে গেল না, ওই কোটারমিন করে যেটা হয়েছিল আপনার, সেই ইয়েটা কই আমরা তো কেউ জানতে পারলাম না, এই 10 মাসও তো জানানো হলো না। যেমন ভাই আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমরা শেষ করব, তারপরেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার দলের এক ধরনের প্রস্তুতি আছে এবং জামাতে ইসলামীরও এক ধরনের প্রস্তুতি আছে, তারাও 300 আসনে ভোট করবে। ভিপি নূরের গণ অধিকার পার্টি তারাও 300 আসনে নির্বাচন করবার জন্য প্রার্থী দিচ্ছেন, এবং নতুন যে গণ অভ্যুত্থানের শক্তি ছাত্রদের একটি রাজনৈতিক দল আছে এনসিপি, তারাও নির্বাচন করবার জন্য এক ধরনের প্রস্তুতি আছে, তবে তাদের কিছু শর্ত আছে। এ বিষয়ে একটু আলোচনা শুনতে চাই, এটির মাধ্যমে শেষ করতে চাই। দেখুন, নির্বাচনী মাঠটা একটা লেভেল প্লেইং ফিল্ডের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী মাঠে আছে, আমাদের পুলিশ আস্তে আস্তে চেষ্টা করছে তাদের আগের ইয়েতে ফিরে আসতে, তাদের ইন্টারনাল ল অ্যাফেয়ার্স এমার্জেন্সি হিসেবে তারা তো 1 নম্বর ফোর্স দেশের, এটা তাদেরই দায়িত্ব অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা। আমাদের বিজিবি আছে, আনসারিয়ারা আছে, আমরা ধরে নিচ্ছি যে একটা সুন্দর পরিবেশের নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু বিচার সংস্কার এখন প্রশ্ন হচ্ছে যে জুলাই আগস্ট পরবর্তী যে আকাঙ্ক্ষাটা ছিল, এটা সবার আকাঙ্ক্ষা, এটা তো বিএনপিরও আকাঙ্ক্ষা, এটা শুধুমাত্র এনসিপির না, এটা তো সব দলেরই আকাঙ্ক্ষা, সাধারণ মানুষেরও। হ্যাঁ, কারণ গত 15-16 বছরে আমরা যে রাজনৈতিক বন্দোবস্ত দেখেছি, আমরা সেখান থেকে আমরা বেরোয় আসতে চাই। আমরা যে অত্যাচার অনাচার দেখেছি সেখান থেকে আমরা বেরোয় আসতে চাই। আমরা যে প্রশাসনিকদের যে দলীয়করণ দেখেছি বেরোয় আসতে চাই। মানে আমাদের সামরিক বাহিনীতেও প্রচুর দলীয়করণ করে ফেলা হয়েছিল, বহু ভাবে সমস্ত জায়গায় হাত দিয়েছিল তারা। তো সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এবং অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলো কিন্তু তাদের প্রাথমিক রিপোর্টগুলো দিয়েছেন, তারপরে একটা জাতীয় ঐক্যমত কমিশনও করা হয়েছে। জুলাই সনদ কিন্তু আগামী মাসে দেওয়া হবে। তো আমি বিশ্বাস করি যে জুলাই সনদ, এই ঐক্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আছে, রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই। হয়তো 100টা পয়েন্টের ভিতরে কেউ 80টা শতভাগ সহমত ওটা কখনোই হবে না, এটা গণতন্ত্রে সম্ভব না, গণতন্ত্রে সম্ভব না। হয়তো 100টা পয়েন্টের ভিতরে কোনো দল হয়তো 80টা এগ্রি করে, আপনি 51% সহমত, মানে কিন্তু ডেমোক্রেসি আছে, কারেক্ট, এটা বিউটি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে, যেরকম অন্যান্য দল, বিএনপি যখন ইলেকশনের জন্য বারবার তাগাদা দিচ্ছিল, অনেকে কিন্তু অনেক কটূক্তি করছিল যে বিএনপি মনে একাই নির্বাচন চাই। বিষয়টা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হলো যে আসলে সকলে নির্বাচন চাই, কেউ আগে কেউ একটু পরে। তারপরে দেখা গেলো এটা জুন থেকে আসলে এপ্রিল থেকে আমাদের লাস্ট যে লন্ডন মিটিং এর পরে আমরা যেটা শুনতে পাচ্ছি, ফেব্রুয়ারি রমজানের আগে হয়তো আমাদের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে। সেখানে কিন্তু আমাদের প্রফেসর ইউনূস স্যার কিন্তু পরিষ্কারভাবে বলেছেন, যেটা আমরা পরবর্তী যে আমরা যৌথ যে সংবাদ সম্মেলনে আমরা জানতে পারলাম, যে সংস্কারের যে বিষয়গুলো আছে এগুলোকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে, এর ভিতরে বিচার এবং অন্যান্যগুলো। তা আমি তো বিশ্বাস করি এখন থেকে ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয়, আমাদের হাতে এখনো প্রায় 7-8 মাস সময় আছে। 7-8 মাস সময় কিন্তু অনেক সময়। এই সময়টার ভিতরে নির্বাচনেও তো আপনার মিনিমাম 3 মাসের একটা প্রিপারেশন, সেটা হোক। নির্বাচন যখন প্রিপারেশন চলতে যাবে তখন তো আদালত বন্ধ থাকবে না, তখন তো মানে প্রশাসনিক কাজ বাস্তব বন্ধ থাকবে না, শুধু নির্বাহী কাজটুকু চলবে না। সেটা তো পলিটিক্যাল গভর্নমেন্টের ক্ষেত্রে সংস্কার আপনি নির্বাহী কাজগুলো বন্ধ থাকতে পলিটিক্যাল গভর্নমেন্টের কারণে। আমাদের সে সময় যে সরকারে যারা থাকবে তারা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা থাকবে। তারা কিন্তু কোনো কেউ রাজনীতিতে জয়েন করেন নাই, কিংবা কেউ ভোটও করতে যাচ্ছেন না, কাজেই তারা কিন্তু নর্মাল অ্যাক্টিভিটি চালাতে পারবেন। কারণ উনি আমাদের একজন উপদেষ্টা কোথায় একটা প্রকল্প সই করলেন, এর জন্য ওই এলাকায় ভোট চেঞ্জ হয়ে যাবে, তা তো হতে যাচ্ছে না। কাজেই আমি ধরে নেব যে 7-8 মাস অনেক সময় আছে। এর ভিতরে সংস্কার যেগুলো ওনারা জয়েন্ট স্টেটমেন্টে যেই সব শর্ত যদি কিন্তু বলা হয়েছে সবগুলো সমাধান হয়ে যাবে, আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম সমাধান হবে। যেগুলো হবে না সেগুলো কিন্তু জুলাই সনদে যেগুলো থাকবে, যারা সরকার গঠন করবে ভবিষ্যতে, এটা তাদের দায়িত্বের ভিতরে পড়ে যাবে। কারণ এ দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা, আমি বিশ্বাস করি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের নেতা পরিষ্কারভাবে বলেছেন যে আমি 31 দফা দিয়েছি, সেখানে সব আছে, যেগুলো নাই সেগুলো আমরা যোগ করব। উনি কিন্তু একদম পরিষ্কার, এটা শেষ না, হ্যাঁ, এখানে সংযোজন বিয়োজন হবে, আমরা সেগুলো যোগ করব। আমি বিশ্বাস করি আমাদের ম্যানিফেস্টোতে চলে আসবে জুলাই সনদে অনেক বিষয়, এবং এগুলো আমি তো বলবো যে এরা হবে জনগণের কাছে এক ধরনের ওয়াদা, এবং ভবিষ্যতে যারাই সরকার গঠন করবে, যদি আমাদের দল সরকার গঠন করে, আমাদের আগামী 5 বছরের ভিতরে এগুলো ইমপ্লিমেন্ট আমাদের করতে আমরা বাধ্য হব। কারণ জনের কাছে কথা দিয়ে কথা না রেখে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি করা যাবে কিনা, এটা আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে। জি
ধন্যবাদ শামসুজ্জামান ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো এখন যে কথাগুলো দিচ্ছে জনগণকে, সেই কথাগুলো শুধু আগামী 5 বছর না, এই ধারাবাহিকতায় এগিয়ে চলবে এবং বাংলাদেশের গণতন্ত্র আরও বেশি সমৃদ্ধ হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।